আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অন্যরকম পাঠশালা গুণগত রসায়ন ক্লাসগুলোর ধারাবাহিকতা আজকে আমরা বর্ণালীর আরেকটা লেকচার নিয়ে আলোচনা করব। তো এই লেকচারে তোমাদের সাথে বরাবর মতো আমি থাকছি মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা একটু দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ। সো দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী আর হাইড্রোজেন পরমাণু বললেই তো তোমরা বুঝতে পারো যে কোন পরমাণুটাকে আমরা নির্দেশ করতেছি। সাথে সাথে রিডবার্গ সমীকরণ দুইটা থেকে বোর্ডে আমরা যদি বলি, বোর্ডের পার্সপেক্টিভে বোর্ডে ভালো লেভেলেরই এমসিকিউ সিকিউ আসতে দেখা যায়। এবং এর বাহিরে আমরা যদি বলি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। অনেক ঘুরে প্যাচে মাঝে মাঝে কোশ্চেন আসতে দেখা যায়, আবার অনেক ইজি টাইপের কোশ্চেনও আসতে দেখা যায়। সো অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক দুই জায়গায় এটার ইম্পর্টেন্স খুবই বেশি, অ্যান্ড তাই আমাদের এটা খুবই ডিটেলসে বুঝতে হবে এবং খুবই মানে ইলাবোরেটলি অ্যান্ড খুবই টেকনিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করার ট্রাই করতে হবে। তো আসো আমরা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের কথা হচ্ছে বর্ণালী জিনিসটা কি। সো বর্ণালী ওয়ার্ডটা তোমরা হয়তো সবার আগে এনকাউন্টার করেছো আমাদের যে বোর পরমাণু মডেলে, সেখানে কিন্তু হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে আমাদের বিজ্ঞানী বোর কথা বলার ট্রাই করছিল একটু। সো বর্ণালী জিনিসটা আসলে কি? বর্ণালী জিনিসটা হচ্ছে আসলে ইংলিশে যদি বলি এটাকে বলা হয় ডিফারেন্ট টাইপ অফ লাইট স্পেকট্রামের একটা কম্বিনেশন। ফর এক্সাম্পল তুমি যদি দেখো সূর্যালোক, আমাদের যে সূর্যালোক, সূর্যের যে আলোটা, সেই আলোটাকে তুমি যদি একটা প্রিজমের মধ্যে থেকে নিয়ে যাও, তখন তুমি দেখবে কি একটা প্রিজমের মধ্যে থেকে সূর্যের আলোটাকে পাস করলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আলো পাও। যেমন এই যে আমাদের যে ভিবজিওর বা বেনিয়াসহ কলা, এটাকে যদি আমি ইংলিশে বলি সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভিবজিওর, VIBGYOR, ভিবজিওর, বা আমরা যেটাকে বাংলায় বলি কি, বাংলায় বলি আমাদের বেনিয়াসহ কলা। সো এই যে বেনিয়াসহ কলা, এই কথাটার মানে কি বলো তো? এই কথাটার মানে হচ্ছে তোমার রংধনু বা নর্মাল যে সূর্যালোক, সে সূর্যের আলোর মধ্যে এই রঙগুলো থাকে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। মানে এই 7টা কালারের কম্বিনেশন হচ্ছে আমাদের নর্মাল যে কালারটা বা আমাদের নর্মাল যে বর্ণহীন কালারটা যেটা দেখা যায় ওইটা। সো এখন কথা হচ্ছে যে এই যে 7টা লাইট, এই লাইটগুলো আসলে কিসের বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি? সেটা হচ্ছে এদের তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে। তোমরা সবাই জানো যে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের তরঙ্গদৈর্ঘ্য থাকে। যেমন আমি যদি বলি আমাদের যে ইউভি রশ্মি, যেটা আমাদের যে ইউভি রশ্মি, যেগুলো ইউভি রশ্মির রেঞ্জটা কত আমাদের আগে মনে আছে সবার? যে ইউভি রশ্মির রেঞ্জটা হচ্ছে আমাদের 10 থেকে 380 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের ইউভি লাইটের রেঞ্জটা হয়। আর এর বাইরে আমি যদি তোমাকে বলি যে আমাদের যে ভিজিবল রে, যেটা আমরা দৃশ্যমান বলি, আমাদের যে ভিজিবল রশ্মি যেটা বা আমাদের দৃশ্যমান আলো যেটা, সেটা কত হয়? সেটা হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের ভিজিবল বা দৃশ্যমান আলো যেটা। আর এই দুইটার বাহিরে আমাদের কি হয়? মেইন আমাদের যে তিনটা লাগে সেই তিনটে আমরা লেখার ট্রাই করতেছি। যে ভিজিবল, এরপরে আছে কি আমাদের আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি, বা যেটাকে আমরা ইনফ্রারেড রশ্মি বলে থাকি। সো এই যে আইআর রশ্মি, সেটা আমাদের রেঞ্জটা কত থেকে কতর মধ্যে হয় ভাইয়া? সেটা হচ্ছে আমাদের 780 ন্যানোমিটার থেকে মূলত 10⁶ ন্যানোমিটার। সো এই যে তিনটা রে নিয়ে আমরা আলোচনা করলাম এখানে, এই তিনটা রে আমাদের এই বর্ণালীর পড়াশোনার মধ্যে সবথেকে বেশি লাগে, যেটা তোমরা আগের লেকচারে আমরা পড়ে এসেছি। সো তোমরা যারা, আমি বলবো যারা আমরা আগের লেকচারে হয়তো এটা নিয়ে আলোচনা তোমাদের একটু কম হয়েছে, তো তোমরা আগের লেকচারে একটু দেখে আসো, তাহলে এটা সম্বন্ধে আমরা ব্রিফলি আইডিয়া পাবো যে ইউভি রশ্মিটা কি, ভিজিবলটা কি, আইআরটা কি, এগুলো সম্বন্ধে আমরা আরও ডিটেলসে ওখানে আলোচনা পেয়ে যাব। এখন দেখো এই যে আমাদের যে আইআর পার্টটা, আমাদের যে বা আমাদের ভিজিবল রেটা, এই ভিজিবল রেটা অনেক বড় একটা স্পেকট্রাম নিয়ে 380 থেকে 780 ন্যানোমিটার। এই রেঞ্জের মধ্যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোডসগুলো থাকে। সেটা হচ্ছে আমাদের ভায়োলেট হতে পারে, ইন্ডিগো হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে, তারপর আমাদের অরেঞ্জ হতে পারে, আর রেড হতে পারে। সো মূলত এই ভিজিবল রেটাকে আমরা এই 7টা আলাদা আলাদা কালারে ভাগ করতে পারি। সেখানে 380 থেকে 424 ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ হয়। অ্যান্ড এই যে তোমার একটা আলোর একটা বড় স্পেকট্রাম পাওয়া যায়, দেখো একদম তুমি দেখো রংধনুতে কিন্তু এরকম হয় না যে হঠাৎ করে বেগুনি কালারের পর হঠাৎ করে নীল শুরু হলো, হঠাৎ করে আসমানি শুরু হলো, হঠাৎ করে গ্রিন, মানে হঠাৎ করে সবুজ, এরকম করে হঠাৎ করে কিন্তু একটা কালার থেকে আরেকটা কালারে শিফট হয় না। যখন একটা কালার থেকে আরেকটা কালারে শিফট হয়, শিফটটা কিন্তু এমন হয় যে ভায়োলেট থেকে ইন্ডিগো, মানে বেগুনি থেকে নীল যখন হয়, তখন কিন্তু বেগুনির যে শেডটা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং নীলের শেডটা আস্তে আস্তে আসতে থাকে। সো একটা পর্যায়ে যে এমন কিন্তু না যে এই ব্লু হঠাৎ করে নীল চলে আসছে, এরকম কিন্তু হয় না। বেগুনি থেকে হঠাৎ করে নীল, জাস্ট একটা শেড কমতে কমতে আর একটা শেড বাড়তে বাড়তে এরকম করে মিলে যায়। সো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটাকে আমরা একটা বর্ণালী হিসেবে দেখে থাকি। সো বর্ণালীটা কি দেখো, রংধনু হলো
সাত রঙের আলোর সমাহার। সূর্যের আলোকে তুমি যখন প্রিজমের মধ্যে থেকে নাও তখন অন্য পাশে তুমি আলোর সমাহার পাও। এই ব্যাপারটাকে আমরা একটা বর্ণালী বলে থাকি। সো বুঝতে পারছি আমরা এই যে আলোর একটা স্পেকট্রাম বা আলোর যে এত বড় একটা কম্বিনেশন, এটাকে আমরা কি বলে থাকি, এই জিনিসটাকে আমরা বলে থাকি বর্ণালী। সো আই গেস বর্ণালীর একটা বেসিক কনসেপ্টটাকে আমরা ধারণ করতে পেরেছি নিজেদের মধ্যে। এই যে তোমার লাইটের একটা বড় স্পেকট্রাম পেলা, এই জিনিসটাকে আমরা কিন্তু বর্ণালী হিসেবে চালিয়ে দিতে পারি। ওকে, সো দিস ইজ আওয়ার বর্ণালী। এখন এই বর্ণালী মাপার জন্য আমরা কোন যন্ত্র ইউজ করি ভাইয়া, মনে রাখবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বর্ণালী মাপার জন্য আমরা স্পেকট্রোমিটার ব্যবহার করি। ওকে, স্পেকট্রোমিটার ব্যবহার করা বর্ণালী জিনিসটা স্পেকট্রোস্কোপির সাথে কানেক্টেড। এটা আসলে কিসের সাথে কানেক্টেড, এটা আমাদের স্পেকট্রোস্কোপির সাথে কানেক্টেড, তাই এটাকে আমরা স্পেকট্রোমিটার দ্বারা এটাকে অবজার্ভ করা হয়। ওকে, সেটা মনে রাখবা, এটা খুবই এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি লিখে দিচ্ছি যে তোমরা যদি কেউ জাস্ট পিডিএফটা দেখো তাহলে যাতে বুঝতে পারি, কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো আই গেস বর্ণালী সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আসছে যে যখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা দেখতে পাই, এই কালারটা হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি দ্বারা নির্ণয় করা হয় এবং এটাকে আমরা বর্ণালী বলে থাকি। আর এখানে আরও কিছু কথা, সেটা হচ্ছে এই বর্ণালীগুলো আসলে ডিপেন্ড করে কার উপরে, বা এই যে কালারগুলো এগুলো আসলে কী ইন্ডিকেট করে, এগুলো আসলে ইন্ডিকেট করে আমাদের এনার্জিটাকে। তোমরা সবাই জানো যে আমরা জানি কি ই ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু HF ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা। সো আমাদের মেইনলি কিন্তু ল্যামডা জিনিসটাই, ল্যামডার পরিবর্তনের কারণে কিন্তু আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি পাওয়া যায়। ওকে, এই ল্যামডার মানটার মাধ্যমে কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়। এবং এখানে যদি আরেকটু রিলেট করি, এই ল্যামডার কানেকশনের থেকে কিন্তু আমরা এর ফ্রিকোয়েন্সি সম্বন্ধে একটা আইডিয়া পাই এবং এর এনার্জি সম্বন্ধেও একটা আইডিয়া পাই। কারণ তোমরা জানো যার ল্যামডা বড়, দেখো ল্যামডার সাথে আমাদের ফ্রিকোয়েন্সি বলো বা এনার্জির বলো কানেকশনটা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে যার ল্যামডা যত বড় বা যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বড়, তার ক্ষেত্রে ওর ফ্রিকোয়েন্সি বা শক্তি কিন্তু কম হবে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক কথাবার্তা আমাদের। এখন আসো বর্ণালী কি। সো তোমাকে যদি পরীক্ষায় বলা হয় বর্ণালী কি, সো অবশ্যই একটা গুছানো সংজ্ঞার দরকার। সো বর্ণালী কি বলতে, পরমাণুতে কোনো ইলেকট্রন বহিস্থ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে যে শক্তি শোষণ বা বিকিরণ হয় তার এককটাকে বলা হয় আমাদের পারমাণবিক বর্ণালী। সো আসো বর্ণালীটা আমরা একটু বোঝার ট্রাই করি। ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি, মনে করো আচ্ছা আমি ফার্স্টে নিউক্লিয়াস আঁকি একটা, আগে আমরা একটা নিউক্লিয়াস নিয়ে নিই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। ওকে, সো দিস ইজ আওয়ার নিউক্লিয়াস। এটা একটা নিউক্লিয়াস আমাদের। এখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে মনে করো আমি দুইটা শক্তি স্তর রাখি, বেশি না, দুইটা শক্তি স্তর দিয়ে এটা বোঝানো যাবে আমাদের। সো একটা শক্তি স্তর আর এরপরে মনে করো আরেকটা শক্তি স্তর। তো এই যে দুইটা শক্তি স্তর রাখলাম আমরা, এখন এই দুইটা শক্তি স্তরে আমরা শুধু দুইটা ইলেকট্রন দিয়ে দিই। মনে করো আমাদের ইলেকট্রনটা কি, এই মনে করো একটা ইলেকট্রন রাখলাম আমরা। হ্যাঁ, এই ইলেকট্রনটাকে আমরা একটু ডার্ক কালার করে দিই। আর মনে করো এই ইলেকট্রনটাই তোমার এখানেই গেল, এখানে আরেকটা ইলেকট্রন রাখি। ওকে, সো এই যে দুইটা ইলেকট্রন, এখানে একটু খেয়াল করো, এই যে দুইটা ইলেকট্রন রাখলাম আমি। এখন তোমরা দেখতে পারতেছো এখানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট শক্তি স্তর আছে। ওকে, এখানে আমাদের দুইটা ডিফারেন্ট শক্তি স্তর আছে। তো শক্তি স্তরগুলোকে নিয়ে একটু আলোচনা করি। এগুলো তোমরা নর্মালি জানো যে আমাদের ভাইয়া এটা যদি হয় n = 1, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে n = 1 প্রথম শক্তি স্তর, আর এটা হচ্ছে আমাদের n = 2 আচ্ছা দ্বিতীয় শক্তি স্তর। এরপর আরো শক্তি স্তর আছে মনে করো অনেকগুলো। এখন তোমরা জানো যে আমাদের বোর পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য আর দ্বিতীয় স্বীকার্য কি বলে, একটা নির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু এনার্জিটা নির্দিষ্ট। সো ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি ভাইয়া যে E1 এর ভ্যালুটা কত, E1 এর ভ্যালুটা কত হবে, তুমি বলো ভাইয়া এটা হবে এরকম যে 2π² mz² E4/n²h²। এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তরের এনার্জি। আর আমার দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি কত ভাইয়া, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি হচ্ছে -2π² mz² E4/n²h²। এখন যেহেতু আমি এখানে E1 E2 নিয়ে আলোচনা করছি, সো E1 এর জন্য আমাদের এখানে N1 হবে আর E2 এর জন্য এখানে N2 হবে। ওকে, সো এটা আমি একটা কাজ করি, আমি এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে লিখে দিই, তাহলে তোমাদের আই গেস বুঝতে বেটার হবে যে ভাই কোনটার সাথে কোনটার আপনি কানেকশন টানতেছেন। এই দুইটাকে আমি জাস্ট এটা জাস্ট লিখে দিই যে এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। সো N1 N2 কানেকশনটা দেখতে পারতেছি আমরা। সো কথা হচ্ছে এরকম যে নির্দিষ্ট শক্তি স্তরে থাকার সময় এদের শক্তির মানটা নির্দিষ্ট, যেটা বোর পরমাণু মডেল থেকে আমরা আগেই জেনে এসেছি যে নির্দিষ্ট শক্তি স্তরে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। বাট যদি এমন হয় যে দ্বিতীয় শক্তি স্তরের পরমাণুটা যদি বা ইলেকট্রনটা যদি প্রথম শক্তি স্তরে যেতে চায়, বা প্রথম শক্তি স্তরের পরমাণুটা মানে ইলেকট্রনটা যদি দ্বিতীয় শক্তি স্তরে যেতে চায়, তখন এদের কিছু শক্তি শোষণ বা বিকিরণ করতে হয়, যেটা আমরা আগে থেকেই জানি। আর আমরা এটাও জানি যে ভাইয়া
উপরে যত উপরে যাওয়া যায়, তোমার যত উপরে যাওয়া যায় শক্তির মানটা কিন্তু বেশি হয়। সো এর কারণে আমরা কিন্তু এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারি যে ভাই আপনি যখন E1 থেকে E2 তে যাবেন, E1 থেকে যখন E2 তে যাবেন তখন আপনার কি করতে হবে, তখন আপনার শক্তি শোষণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা যে E1 থেকে E2 তে গেলে শক্তি শোষণ করতে হয়। আর উল্টাটা যদি আপনি E2 থেকে E1 এ আসেন, মানে উপর থেকে নিচে আসেন, তাহলে আপনার শক্তি কী করতে হবে, বিকিরণ করতে হবে। এই বেসিক জিনিসটুকু আমরা আমাদের আগের লেকচারগুলো থেকে ইনহেরিট করে এসেছি, বাট তবুও আমরা একবার বলে দিলাম এটা। ওকে, তো এতটুকু আমরা জানি। এখন এই যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবেন সেটার মানটা কত হবে, মেজারমেন্টটা কত হবে, সেটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবো এখান থেকে। সো তাহলে E1 থেকে E2 তে যাও বা E2 থেকে E1 এ আসো, সেম পরিমাণ এনার্জি শোষণ বা বিকিরণ করতে হবে, সেটাকে আমরা মূলত ডেল ই দ্বারা রিপ্রেজেন্ট করব। সো ডেল ইর মানটা দেখো, এটা মডুলাসের মধ্যে আমরা E2 মাইনাস E1 দিই। হতে পারে E1 থেকে E2 তে যেতে পারো, হতে পারে E2 থেকে E1 আসতে পারো। তোমার ভ্যালুটা পজিটিভ আসে না নেগেটিভ আসে, এর মাধ্যমে তুমি বুঝতে পারবা তোমার কি হয়। যদি তোমার ভ্যালুটা পজিটিভ আসে তখন তুমি বুঝবা এনার্জি শোষণ করছো, যদি তোমার ভ্যালুটা নেগেটিভ আসে তখন বুঝবা বিকিরণ করছো। ইজি জিনিস। সো এই জিনিসটার মানটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা বলা যেতে পারে। আর এই যে ডেল ই, এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা আরেকভাবে লেখা যায় যে, আচ্ছা আগে hc বাই ল্যামডা তাহলে না লিখি, আমরা আগে hc বাই ল্যামডা না লিখে আমরা এটাকে একটু অন্যভাবে লেখার ট্রাই করে আসো। ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার E4 ডিভাইডেড বাই, এখানে আচ্ছা E2 তো আগে, সো আগে আমরা N2 দিয়ে করি, N2 স্কোয়ার h স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার E4 বাই N1 স্কোয়ার h স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি লিখি যে তুমি একটা পার্ট কমন নিতে পারো, দেখতেছো এখানে কিন্তু একটা পার্ট কমন নেওয়া যায়, সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার mz স্কোয়ার E4 বাই h স্কোয়ার। আর বাকিটা কি থাকে দেখো তো এখানে, সো বাকিটা থাকে আমাদের এখানে, একটা কাজ করি 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এভাবে লিখে দিই। সো এখান থেকে দেখো তুমি কিন্তু ডেল ই থেকে একটা সূত্র পেয়েছো যে তোমার এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যাওয়ার জন্য কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করতে হয়। অ্যান্ড এই জিনিসটি আমাদের বর্ণালীর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি যে যতটুকু শক্তি এক শক্তিস্তর থেকে আমার অন্য শক্তিস্তরে গমন করার জন্য দরকার হয়, সেটাকে কিন্তু আমরা কি করি, সেটাকে আমরা বলি আমাদের যে বর্ণালী হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই হচ্ছে আমাদের বর্ণালীর মেইন ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল যে বলো না কেন ওইগুলা। ওকে, সো এটাই বলা হলো যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাও বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসো, যতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করবা সেটাকে যখন তুমি কোনো একটা রাশির মাধ্যমে বা কোনো একটা ভিজিবল কিছু একটা জিনিসের মাধ্যমে তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে যাবা, সেই জিনিসটাকে আমরা বর্ণালী বলে থাকি। সো বর্ণালী কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপসের হয়। সো কী টাইপসের বর্ণালী হতে পারে সেগুলো একটা আমরা দেখে নিই। দেখো, বর্ণালী আমাদের মূলত 3 টাইপের হয়, আমাদের মূলত 3 টাইপের বর্ণালী দেখে থাকি আমরা। সো বর্ণালীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগ কী, একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী, আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী, আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। তিনটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু বলে দিই। দেখো, সো তুমি এই যে উপরের দুইটা দেখতেছো না, উপরের দুইটাকে তুমি বিচ্ছিন্ন বর্ণালীর আকারে ফেলতে পারো। তুমি এই দুইটাকে একসাথে বলতে পারো যে ভাই এই দুইটা হচ্ছে একসাথে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। একটু খেয়াল করো জিনিসটা, তাহলে তোমার আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তিনটার আগে এই দুইটা যদি বলো যে ভাই বিচ্ছিন্ন বর্ণালীর দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এখন দেখো, বিচ্ছিন্ন বর্ণালীটা কি, ভাঙা ভাঙা বর্ণালী, আর নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কি, একটানে যেটা চলতে থাকে। যেমন আমি যদি তোমাকে রংধনুর লাইটের কথাটাই বলি, রংধনুর যে লাইটের এক্সাম্পলটা আমরা একটু আগে দেখে আসছি, সেখানে কিন্তু এরকম হয় যে দেখো আমাদের বেগুনি কত, সেখানে যদি আমরা দেখি যে আমাদের বেগুনিটা, মনে করো বেগুনির কালারটা কত, বেগুনি মনে করো আমাদের 380 থেকে 450 ন্যানোমিটার এরকম যদি হয়, সেখানে দেখবা নীলটা, এরপরে যে নীল কালারটা শুরু হয়েছে বেগুনির পরে নীলটা দেখবা সেই 450 থেকে 475 এরকম, মানে এরকম দেখো একটার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরেকটা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এই যে গ্যাপ, কোনো গ্যাপ আছে মাঝখানে, কোনো গ্যাপ নাই, কিন্তু এই জিনিসটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর যখনই তোমার গ্যাপ চলে আসে, একটা বড় একটা গ্যাপ চলে আসে, যেমন মনে করো তোমার হাইড্রোজেন পরমাণুর জন্য বর্ণালী, মনে করো হাইড্রোজেন পরমাণুর জন্য তুমি বর্ণালী পেলা, বা ডিফারেন্ট পরমাণুর জন্য যদি বলি এরকম যে আমার হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, তুমি একটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী টেস্ট করতে গেলা, সেখানে তুমি দেখলা দুইটা লাইট পেলে, একটা ল্যামডা পেলা তুমি কি দেখো, একটা ল্যামডা 1 পেলা তুমি
540 ন্যানোমিটার, আর তুমি ল্যামডা 2 পেলা 620 ন্যানোমিটার। তাহলে এই যে দুইটা তরঙ্গদৈর্ঘ্য তুমি পেলা, এখানে কি তোমার কোনো বিচ্ছিন্নতা আছে? এখানে কিন্তু কোনো মানে নিরবিচ্ছিন্নতা নাই। এখানে দেখো একটা হচ্ছে 540 আর একটা 620, মাঝখানে একটা বড় গ্যাপ আছে না? এমন কিন্তু না যে এখানে ল্যামডা 1 যেখানে যে রেঞ্জে শেষ হয়েছে ওই রেঞ্জ থেকে আবার তোমার ল্যামডা 2 শুরু হয়েছে, এরকম কিন্তু না। সো এই যে টাইপের বর্ণালীগুলো, এগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন বর্ণালী, যারা ভাঙা ভাঙা মানে একটা ডিফারেন্ট রেঞ্জের মধ্যে থাকে। আর যেটা কন্টিনিউয়াসলি একটা মানে কি বলে একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, সেটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। মানে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী এটা শুধুমাত্র প্রাকৃতিক হয়, এটা মনে রাখবা। নিরবিচ্ছিন্ন বর্ণালী এটা শুধুমাত্র প্রাকৃতিক হওয়া পসিবল, এটা কৃত্রিমভাবে তৈরি করা পসিবল না। মানে পসিবল, বাট এটা অনেক ব্যয়বহুল, প্লাস এটার কোনো মানে প্র্যাকটিক্যাল ইফেক্ট নেই বা প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই। সো নিরবিচ্ছিন্ন বর্ণালীটা আমরা প্রাকৃতিকভাবে দেখতে পাই, যেমন রংধনুর ক্ষেত্রে দেখা যায়, বা ডিফারেন্ট কসমিক যে কাহিনীগুলো ঘটে ওইখানে দেখা যায় আমাদের। সো নিরবিচ্ছিন্ন বর্ণালী নর্মালি আমরা কৃত্রিমভাবে দেখি না। আর কৃত্রিমভাবে আমরা যত বর্ণালী দেখি বা ডিফারেন্ট পরমাণুর মধ্যে যেটা হয়, সেখানে মূলত পারমাণবিক বর্ণালী আর আণবিক বর্ণালী দেখা যায়। এদের নামগুলো একটু মনে রাখবা, যে পারমাণবিক বর্ণালী আরেক নাম কি ভাইয়া? দেখো, পারমাণবিক বর্ণালী আরেক নাম হচ্ছে রেখা বর্ণালী। কেন এই নাম, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করবো একটু পরে। যে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী, একটা হচ্ছে পারমাণবিক আর একটা হচ্ছে রেখা। আরেকটা বুঝতে পারতেছে আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। জাস্ট রেখা আর গুচ্ছ এই কথাটাকে একটু ভুলে যে আমরা এই দুটোর দিকে একটু ফোকাস করি, পারমাণবিক বর্ণালী আর আণবিক বর্ণালী। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে পরমাণু রিলেটেড যে কাহিনী, সেখানে কি হয়, পারমাণবিক বর্ণালীটা ইফেক্টিভ হয় বা ওটা ইউজ হয়। আর অণু রিলেটেড যে কাহিনী, সেখানে আমরা আণবিক বর্ণালীটা ইন্ট্রোডিউস করতে পারি। আর এদের অপর নাম হচ্ছে রেখা বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। কারো যদি দরকার হয় ইংলিশ নামগুলো দেখে নিতে পারে এখান থেকে, অ্যাটমিক স্পেকট্রা আর মলিকুলার স্পেকট্রা অ্যান্ড দ্য কন্টিনিউয়াস স্পেকট্রা। দেয়ার আর 3 টাইপস অফ দিস স্পেকট্রা। সো আসলে একটু প্রত্যেকটাকে আমরা ডিটেলসে আলাদা আলাদাভাবে ভেঙে দেখার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালী। তোমাকে দেখো, আমি যে একটু আগে বলে আসছিলাম না, এদেরকে কি বলা হয়, এরা কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী। এরা বিচ্ছিন্ন বর্ণালী কারণ কি, দেখো এই দেখো তোমার দুইটা ডিফারেন্ট শক্তিস্তর দেখতে পারতেছো। এটা মনে করো E1 এনার্জি, এটা E1 এনার্জির N1 শক্তিস্তর, আর পরেরটা হচ্ছে তোমার E2 এনার্জির N2 শক্তিস্তর। সো অবশ্যই E1 থেকে E2 তে যাও, তুমি E2 থেকে E1 এ আসো, মানে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যতই যাও, এনার্জি শক্তি শোষণ বা বিকিরণ করতেই হবে। এই যে শক্তি শোষণ বা বিকিরণ করছো, সেটা তুমি বুঝবে কিভাবে? আমরা জানি ভাইয়া যে শক্তি শোষণ বা বিকিরণ মানে আপনি ডেল ই যেটাই বলেন না কেন, সেটার মানটা আপনার মনে করেন যে E2 মাইনাস E1 যেটাই বলেন, সেটা আপনি কীভাবে বুঝতে পারেন? এই যে hc বাই ল্যামডা, এই যে ল্যামডাটাকে আপনি মাধ্যমে বুঝতে পারেন যে কতটুকু এনার্জি রিলিজ করছে বা অ্যাবজর্ব করছে। সো এই যে ল্যামডাটা আমরা কি ডিফারেন্ট কালার্স আকারে দেখি। সো এই দেখো, যখন তোমার E1 থেকে E2 তে কোনো পরমাণু গমন করছে, তখন আমরা এরকম ডিফারেন্ট টাইপের লাইনস পাইছি। দেখছো, এই যে তুমি এখানে দেখতে পারতেছো কিনা আমি জানি না, মেবি তোমরা দেখতে পারতেছো যে এখানে দেখছো একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে, এখানে একটা ভায়োলেট লাইন দেখা যাচ্ছে, এখানে একটা রেড লাইন দেখা যাচ্ছে, পার্পল লাইন, ডিফারেন্ট কালারের লাইন দেখা যাচ্ছে। এই যে লাইনগুলো, এগুলো তোমাকে বলে যে তোমার ডিফারেন্ট কালার্স দেখতে পাচ্ছ তুমি, মানে ডিফারেন্ট এনার্জি অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে। সো এখানে দেখো, এই যে তোমার যখন দেখো এরকম কিন্তু হয় না যে ব্লু মানে এই যে ইয়েলোটা, এখানে জাস্ট তিনটে দেখো, ইয়েলো আছে, তারপর রেড আছে, তারপর ভায়োলেট আছে। সো এমন কিন্তু হয় না যে ইয়েলো বা নীলটা মানে ইয়েলো বা হলুদটা কিন্তু আস্তে আস্তে শেডটা কমছে, তারপর আস্তে আস্তে তোমার রেডের শেডটা বাড়ছে, এরকম কিন্তু হয় না। হঠাৎ করে একটা দেখো, একটা হলুদ দাগ, এরপর একটা লাল দাগ, এরপর একটা বেগুনি দাগ, হঠাৎ করে কিন্তু চলে আসছে। সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী, যেখানে কোনো কন্টিনিউয়াসিটি থাকে না, মানে তরঙ্গদৈর্ঘ্যের কোনো কন্টিনিউয়াসিটি থাকে না, জাস্ট হঠাৎ করে একটা তরঙ্গদৈর্ঘ্য চলে আসে বা ল্যামডা চলে আসে। এখন কথা হচ্ছে দেখে ভাই পারমাণবিক বর্ণালী কেন বলা হয়, এটা একটা বড় কোশ্চেন। যে দেখে আমরা পারমাণবিক বর্ণালী কেন বলতেছি, এই জিনিসটা লজিকটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ডিফারেন্ট পরমাণুর স্ট্রাকচারের কারণে এই বর্ণালীটা ডিফারেন্ট হয়। মনে রাখবে এখানে যে তোমার অ্যাটমিক স্ট্রাকচার, যেটা এখানে মনে রাখবে, এখানে আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার, এই অ্যাটমিক স্ট্রাকচার যেটা, সেটা আমার এখানে অনেক ম্যাটার করে। ওকে, আমার অ্যাটমিক যে স্ট্রাকচার, সেটা আমার এখানে অনেক ম্যাটার করে। যেমন তোমার মনে করো একটা সোডিয়াম পরমাণু, একটা সোডিয়াম পরমাণুর জন্য তুমি যে টাইপের বর্ণালী পাবা, একটা মার্কারি পরমাণুর জন্য তুমি সেম বর্ণালী পাবা না। মনে করো সোডিয়ামের জন্য তুমি যে টাইপের বর্ণালী পাবা, তুমি মার্কারের জন্য সেম টাইপের বর্ণালী পাবা না। মার্কারি হচ্ছে কি Hg। আবার তুমি এদের দুইজনের জন্য যে টাইপের বর্ণালী পাবা, তুমি লেডের জন্য সেম বর্ণালী পাবা না। এদের মেইন ডিফারেন্সটা কোথায় হচ্ছে বলো তো? এদের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্স হচ্ছে কিন্তু এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যায়। সো এদের যে প্রোটনিক স্ট্রাকচারের কারণে যখন ডিফারেন্ট টাইপের আমরা বর্ণালী দেখতে পাই, সেটাকে আমরা পারমাণবিক বর্ণালী হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। এবং এটাকে সাথে সাথে রেখা বর্ণালী কেন বলা হয়? এটাকে রেখা বর্ণালী বলার কারণ হচ্ছে কারণ এদের যে স্পেকট্রামটা, সেটা ডিফারেন্ট রেখা আকারে রিপ্রেজেন্ট করা যায়, মানে একটা ল্যামডা নির্দিষ্ট একটা বিচ্ছিন্ন মান থাকে, এর কারণে এটাকে রেখা বর্ণালীও বলা হয়। সো ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে।
আচ্ছা, সামনের দিকে আগে চলো একটু। এরপর আসি আমরা, দেখো এই যে রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী এটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে কি পারমাণবিক শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে পারমাণবিক বিচ্ছুরণ বর্ণালী। তো এই দুইটা নিয়ে একটু কথা বলে যে চলো আমরা, যে আপনার পারমাণবিক বর্ণালী কয় প্রকার? পারমাণবিক বর্ণালী হচ্ছে বা রেখা বর্ণালী আমার দুই প্রকার। তো দুই প্রকার কেন হয়? একটা হচ্ছে শক্তি শোষণ আর একটা শক্তি বিকিরণ। এই যে দেখো, যখন আমি যদি জাস্ট নর্মালি বোঝানোর ট্রাই করি চিত্র ছাড়াও, তো চিত্র কোনটা? চিত্র হচ্ছে আমরা আগে যে একটা চিত্র আঁকছিলাম, বা এই যে চিত্রটা, এটার কথাই চিন্তা করতে পারো তুমি। নিচ থেকে উপরে একটা ইলেকট্রন গেল, উপর থেকে নিচে একটা ইলেকট্রন আসলো। তো জিনিসটা এরকম খুবই সিম্পলভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে ভাই আপনি এরকম ভাবেন যে আপনার E1 থেকে একটা ইলেকট্রন E2 তে গেছে। সো E1 থেকে যখন একটা ইলেকট্রন E2 তে যাবে, তখন তুমি চিন্তা করো এখানে E1 এর এনার্জি কি কম আর E2 এর এনার্জি বেশি। সো এখানে আপনার শক্তি কি করতে হবে? শক্তি শোষণ করতে হবে। সো এই কথাটা বেসিক কথা, যে E1 থেকে আপনার E2 তে একটা ইলেকট্রন গমন করছে, সো আপনার অবশ্যই কি শক্তি শোষণ করছে। সো এই যে E1 থেকে E2 তে যাওয়ার জন্য শক্তি শোষণ করলো, এখানে আপনি যে বর্ণালীটা দেখতে পারবেন, এই টাইপের বর্ণালীকে আপনারা কি বলেন? এই টাইপের বর্ণালীকে আমরা বলি ভাই পারমাণবিক শোষণ বর্ণালী। এই টাইপের বর্ণালীগুলো হচ্ছে কি আমাদের, এটাকে আমরা বলি পারমাণবিক শোষণ বর্ণালী। ওকে, এটা হচ্ছে বেসিক কথা, যেটাকে পারমাণবিক শোষণ বর্ণালী বলা হয়ে থাকে। সো ফার্স্ট কেসটা আমরা বুঝতে পারলাম, ফার্স্ট সিনারিওটা আমরা ক্লিয়ার, যে পারমাণবিক শোষণ বর্ণালী আমরা কাকে বলে থাকি। সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা ইলেকট্রনিক কিছু পরিমাণ এনার্জি শোষণ করে, এবং এই শোষিত এনার্জিটাকে আমরা বলে থাকি পারমাণবিক শোষণ বর্ণালী, মানে তখন যে স্পেকট্রামটা দেখা যায়। উল্টা কেস যদি এরকম হয়, E2 থেকে আমার E1 এ আসতেছে, E2 থেকে যখন ইলেকট্রন E1 এ আসে, তখন কি করে? শক্তি বিকিরণ করে, কারণ উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতেছে, উচ্চ থেকে কমে আসতেছে, সো তখন অবশ্যই শক্তি বিকিরণ করবে। সো এই যে শক্তি বিকিরণ, এখন আমরা যে বর্ণালীটা দেখি, এই বর্ণালীটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? এই বর্ণালীটাকে আমরা যেটা বলি, এটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। এটাকে আবার পারমাণবিক বিকিরণ বর্ণালীও বলা হয়। সো দিস ইজ আওয়ার বিকিরণ বর্ণালী। সো বুঝতে পারছি আমরা পারমাণবিক শোষণ বর্ণালী, পারমাণবিক বিচ্ছুরণ বর্ণালী কোনটা? সো একটা হচ্ছে শোষণের সময়, একটা হচ্ছে বিকিরণের সময়। এই যে বিকিরণটাই আরেক নাম হচ্ছে বিচ্ছুরণ। সো তোমরা কেউ ভুল বুঝবে না এটাকে, যে এই যে বিচ্ছুরণ আর বিকিরণ বলতে সেমই, জাস্ট ডিফারেন্ট ভাষাগত জাস্ট কথাবার্তা। সো আই গেস বর্ণালীর যে প্রকারভেদ, এই দুটো নিয়ে আলোচনা আমরা বুঝতে পারছি। এখানে এই কথাটাই বলা হয়েছে যে কি হয়, একটা শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যখন যায়, তখন কি হয়? শোষণ বর্ণালী। আর যখন বিকিরণ করে নিচের শক্তি স্তরে আসে, সেটাকে আমরা কি বলি? বিকিরণ বর্ণালী। এটা মূলত দুইটা ধাপে ধাপে হয়। মনে রাখবা, বিকিরণ বর্ণালী হওয়ার আগে অবশ্যই শোষণ বর্ণালী হয়ে যায়। এটা দুইটা ধাপে হয়। ওকে, এই যে পুরো ফেনোমেনাটা আমাদের দুই ধাপে হয়ে থাকে। এই যে দুই ধাপে হওয়ার যে ব্যাপারটা, এর মধ্যে প্রথম ধাপে কি হয়? প্রথম যে ধাপটা, সে ধাপে শক্তি শোষণ হয়, অ্যান্ড ওই শক্তি শোষণ করে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। আবার উচ্চ শক্তি স্তরে যাওয়ার পর এক্সট্রা যে এনার্জিটা শোষণ করছে, ওই শোষণকৃত এনার্জিটাকেও আবার রিলিজ করে দেয়, বা বিচ্ছুরণ করে দেয়, বা বিকিরণ করে দেয়। এর ফলে ও আবার নিম্ন শক্তি স্তরে চলে আসে। সো দিস ইজ দ্য টু ফেজেস, ওয়ান ইজ দ্য অ্যাবজর্পশন অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্য এমিশন স্পেকট্রা। সামনে আগে চলো একটু, এই যে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, এতক্ষণ তো এগুলো নিয়ে আলোচনা করলাম আমরা। যে তুমি যে চিত্রটার দিকে একটু তাকাও, এখানে দেখো, এখানে কি হচ্ছে, তোমার এই যে E1 এনার্জি দিচ্ছ, অ্যান্ড E1 এনার্জি দেওয়ার ফলে দেখো, এটা একটা কালার, এই যে আমার বর্ণালীটা একটা কালার দেখতে পারতেছি আমরা। সো E1 এনার্জি, মনে করো এখানে ল্যামডাটা হচ্ছে λ1। সো এই এনার্জিটা তুমি এই ইলেকট্রনটাকে দিলা, এই ইলেকট্রনটা কি করলো? এখান থেকে জাম্প করে উচ্চ শক্তি স্তরে চলে গেল। উচ্চ শক্তি স্তরে যখনই চলে গেল, উচ্চ শক্তি স্তর থেকে ওই ইলেকট্রনটা আবার জাম্প করে নিম্ন শক্তি স্তরে চলে আসলো। এই যে উপর থেকে নিচে আসলো, অবশ্যই শক্তি বিকিরণ করছে কিছু। এই যে শক্তি বিকিরণ করলো, তখন আমরা দেখলাম যে E2 পরিমাণ এনার্জি পাওয়া যায়, আর E2-র জন্য আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত হয়? λ2 হয়। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করবে, এখানে এই যে শোষণ আর বিকিরণ বর্ণালীর মধ্যে একটা কথা আছে, যে যখনই এরকম বর্ণালী সৃষ্টি হয়, তখন একটা ঝামেলা দেখা যায়। সেটা হচ্ছে তোমার যে E1 এর ভ্যালুটা E2 থেকে অলওয়েজ বড় হয়। এই যে মনে রাখবে, E1 এর ভ্যালুটা অলওয়েজ E2 থেকে বড় হয়। মানে তুমি যে এনার্জিটা ওকে দিচ্ছ, ওই এনার্জিটা অলওয়েজ তোমার বিকিরিত বর্ণালীর থেকে বেশি হবে। সো এর দ্বারা কি বোঝা যায় বলো তো? এর দ্বারা বোঝা যায় কিন্তু যে পরমাণু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, ধরো একটা EX পরিমাণ শক্তি কিন্তু শোষণ করছে। সো EX পরিমাণ শক্তি কিন্তু শোষণ করছে। তুমি জাস্ট এরকম বলতে পারো, যে তুমি জাস্ট এভাবে বলতে পারো এটাকে চাইলে, যে ভাইয়া আপনি তাহলে এভাবে বলা যায় না, যে E1 greater than E2, সো উই ক্যান সে E1 is equal to E2 plus EX।
চাইলে এটাকে এভাবেও বলতে পারো তুমি, এটা একটা এই যে E1টা তুমি যখন ওকে দাও, তুমি যখন ওকে E1 পরিমাণ এনার্জি দাও, ও EX পরিমাণ এনার্জি নিজে অ্যাবজর্ব করে রেখে দেয়, মানে EX পরিমাণ অ্যাবজর্ব করেও নিচ থেকে উপরে যায়, উপর থেকে আবার নিচে আসে, আবার যখন উপর থেকে নিচে আসে তখন EXটাকে ফেরত দেওয়ার চেষ্টা করে, বাট ও যে বিকিরণটা দেয় সেটা EX এর সমান কখনো হয় না। এর কারণে তোমার E2 এর মানটা কখনো E1 এর সমান হতে পারে না। বুঝতে পারছি আমরা যে এই যে EX এর যে তুমি যে EXটা নিলে, মনে করো তোমার কাছে তুমি তোমার এক বন্ধুর কাছ থেকে 5 টাকা নিলা, 5 টাকা নিয়ে তুমি ওকে 5 টাকা রিটার্ন করতে পারলা না, তাহলে তোমার মনে করো তোমার বন্ধুর কাছে এরকম, মনে করো জিনিসটা তোমার বন্ধুর কাছে আছে 10 টাকা, তোমার কাছে আছে 5 টাকা, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার নিলে, ওকে, তো 5 টাকা ধার নিয়ে তোমার কত টাকা হয়ে গেল, তোমার তখন 10 হয়ে গেল। এখন তুমি যখন রিটার্ন করলা তখন তুমি তোমার বন্ধুকে জাস্ট 4 টাকা রিটার্ন করলা, তাহলে কি ওর 9 হয়ে গেল না? মানে ও কিন্তু তোমার ওই যে 1 টাকার যে শর্টেস্ট ওটা কি কভার করতে পারছে, পারে নাই কিন্তু। সো এই জিনিসটাই যে তুমি যখন শোষণ করো তখন তুমি ওর কাছ থেকে 5 টাকা নিলেও রিটার্ন করার সময় তুমি জাস্ট 4 টাকা দিচ্ছ, মানে তুমি 1 টাকার গ্যাপ রেখে দিচ্ছ। ওই 1 টাকার গ্যাপের কারণে ওর আগে যদি 10 টাকা থাকে, পরে কিন্তু তুমি রিটার্ন করার পর 9 টাকাই হয়, মানে 1 টাকার একটা লস থেকেই যায়। ওই রকমই এখানে বর্ণালী ক্ষেত্রে কিছুটা, যে তুমি যখন ওকে একটা এনার্জি দাও, ও ওই এনার্জিটা থেকে একটা নির্দিষ্ট ফ্র্যাগমেন্ট পার্ট নিজের উপরে যাওয়া বা নিচে আসার জন্য ইউজ করে, অ্যান্ড এরপরেও যে রিলিজটাও করে সেটা অতটা ইফেক্টিভ হয় না। আর এর কারণে যেটা দেখতে পারি আমরা, দেখতে পারি আমাদের যে কানেকশনটা, এই দুইটার ফলে যেটা হয় যে আমাদের যে λ1 এর থেকে λ2 এর মানটা বড় হয়ে যায়, ওকে। সো λ1 এর থেকে λ2 এর মানটা বড় হয়ে যায়, মানে তোমার যদি এরকম হয় যে তুমি অ্যাবজর্ব করছো ইউভি লাইট, তুমি দিবা ভিজিবল লাইট, এরকম হতে পারে যে তোমার যে তুমি যে ওকে লাইটটা দিচ্ছ, ও যে লাইটটা অ্যাবজর্ব করতেছে সেটা হচ্ছে একটা আল্ট্রাভায়োলেট রে, অ্যান্ড ও যে লাইটটা ইমিট করতেছে সেটা হচ্ছে একটা আমাদের কি বলা যায়, ভিজিবল রে বলা যায়। সো এই টাইপের ঝামেলাও দেখা যায় বর্ণালীর ক্ষেত্রে, যেগুলো আমরা সামনের ক্ষেত্রে ইউজ করবো আমাদের। আচ্ছা, এখন দেখো আণবিক বর্ণালী। আণবিক বর্ণালীটা অতটা আমাদের ইম্পর্টেন্ট না, অতটা মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাস্ট একটু জেনে রাখতে পারো যে আণবিক বর্ণালীটা কি, কোনো গ্যাস বা বাষ্পকে যদি উত্তপ্ত করা হয় বা ইলেকট্রিক ডিসচার্জ প্রয়োগ করা হয়, তখন কি হয়, বর্ণালীতে অনেকগুলো কাছাকাছি রেখার সমষ্টি দেখা যায়। মানে কি জিনিসটা হচ্ছে এরকম, এই যে আমি একটু আগে যে বর্ণালীর স্পেকট্রামটা দেখাইছিলাম, দেখো এখানে দেখো এই যে এই এই যে লাইনটা, এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা কি অনেক বেশি না, অনেক দূরে আছে। আবার এখানেও দেখো, এখানেও কিন্তু তিনটা নিজে থেকে অনেকখানি দূরবর্তী অবস্থানে আছে। যদি এমন হয় এই রেখাগুলো খুবই খুবই গায়ে গায়ে লাগানো, একদম গায়ে গায়ে লাগানো আছে, মনে করো এরকম, যদি এরকম গায়ে গায়ে লাগানো রেখা বর্ণালী পাওয়া যায়, তো সেগুলোকে আমরা তখন কি বলে থাকি, সেটাকে আমরা নর্মালি গুচ্ছ বর্ণালী বা ভালো ভাষায় একটু বলা যায় আণবিক বর্ণালী বলে থাকি। সো এই যে আমাদের গুচ্ছ বর্ণালীর কনসেপ্টটা কোত্থেকে আসছে বুঝতে পারছি, যে বিচ্ছিন্ন বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালীর ক্ষেত্রে যদি অনেকগুলো বিচ্ছিন্ন বর্ণালী হয়, যেমন মনে করো তোমার এই একটা লাঠি, মনে করো বিচ্ছিন্ন বর্ণালীকে তুমি একটা রেখা বা একটা লাঠির মতো চিন্তা করো, এই হচ্ছে একটা রেখা। তো আর মনে করো নিরবিচ্ছিন্ন বর্ণালী, মনে করো একটা বড় একটা স্পেকট্রাম, এই যে এই থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা বড় একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। বাট এখান থেকে তুমি যদি একটা পার্ট নাও, সেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। সো মনে করো এরকম একটা বিচ্ছিন্ন বর্ণালী, এরকম যদি তুমি অনেকগুলা জাস্ট পাশাপাশি বসাও, তাই একটা মানে এরকম লাঠির গুচ্ছ হয়ে যায় না, বা রেখার গুচ্ছ হয়ে যায়। সো এর কারণে এটাকে আমরা বলি গুচ্ছ বর্ণালী বলে থাকি এটাকে। আর যেহেতু অনেকগুলো পরমাণু সমন্বয়ে একটা অণু গঠন হয়, সো ওই দিক থেকে আমরা বলি যে অণু থেকেই একটা, যখন একটা অণু থাকে বা অনেকগুলো পরমাণু গুচ্ছ থাকে, সেটা থেকে আমরা আণবিক বর্ণালীটা পেয়ে থাকি। সো আই গেস নামটা ক্লিয়ার করতে পারছি আমরা, আণবিক বর্ণালী কেন বলা হয়। একটা অণুতে যখন অনেকগুলো পরমাণু থাকে, তখন প্রত্যেকটা পরমাণু একটা ডিফারেন্ট স্পেকট্রাম বা বর্ণালী দেখানোর ট্রাই করে। এর কারণে ওদের যে স্পেকট্রাম লাইন বা বর্ণালী রেখা, সেগুলো একে অপরের পাশাপাশি অনেক গায়ে গায়ে লেগে থাকে। এর কারণে এদেরকে বলা হয় গুচ্ছ বর্ণালী। আই গেস ক্লিয়ার করতে পারছি আমি জিনিসটাকে। সো এখানে দেখো যে পরমাণুর একাধিক পরমাণু নেই, যে বলেও দিচ্ছে এখানে পদার্থের একাধিক পরমাণু নিয়ে আণবিক গঠনের কারণে এই গুচ্ছ বর্ণালী পাওয়া যায়। তো গুচ্ছ বর্ণালী কেন পাওয়া যায়, এই যে আণবিক যে কাঠামোটা গঠন করে, আণবিক কাঠামোটার কারণে গুচ্ছ বর্ণালীটা আমাদের পাওয়া যেতে পারে। আর এই গুচ্ছ বর্ণালীটা ডিফারেন্ট শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলো সম্বন্ধে ডেফিনেশনের দরকার নেই, জাস্ট তুমি নামটা জেনে রাখতে পারো, যে আবর্তন বর্ণালী আছে, কম্পন বর্ণালী আছে, ইলেকট্রন বর্ণালী আছে, রমন বর্ণালী আছে, এনএমআর আছে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই এনএমআর এর ফুল ফর্মটা আমি একটু বলে দিই। এই এনএমআর এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এটা লাগবে তোমার মাঝে মাঝে, ফুল ফর্মগুলো লাগে, এই টপিকের ফুল ফর্মগুলো লাগে একটু, ম্যাগনেটিক রেজোনেন্স, ওকে। এরপরে দেখো ইএসআর বর্ণ, ইএসআর এর অতটা ফুল ফর্ম লাগে না, এনএমআরটা বেশি ইম্পর্টেন্ট। সো এই যে টাইপের এগুলো আছে, প্রত্যেকটা কি আমাদের আণবিক বর্ণালীর ডিফারেন্ট টাইপের রূপভেদ। সো এগুলো কিন্তু এমসিকিউ আসে, যে নিচের কোনটি গুচ্ছ বর্ণালী বা নিচের কোনটি আণবিক বর্ণালী, তখন তোমার এই যে নামগুলো জানা লাগতে পারে। আর ইংলিশ নামগুলো একটু মনে রাখার ট্রাই করবো আমরা, কারণ ইংলিশ নামগুলো থেকেও মাঝে মাঝে চলে আসে, তখন আমরা ঘাবড়াই যেতে পারি একটু কোশ্চেন দেখলে।
আচ্ছা, নিরবিচ্ছিন্ন বর্ণালীর কথা তোমাদের বললামই, যদি এমন হয় যে কন্টিনিউয়াসলি একটার পর একটা বিকিরণ বের হচ্ছেই, সো এটা তোমরা কিন্তু জানো যে রংধনুর ক্ষেত্রে কি হয়, রংধনুর ক্ষেত্রে দেখে যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। খেয়াল করে দেখো একটু, বেগুনি যেখানে 450, এখানে যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের নীল শুরু হয়েছে। বলতে গেলে এদের মধ্যে যদি তুমি এটাকে জাস্ট টালির অঙ্কগুলো আমরা যখন 9-10-এ টালির অঙ্ক করে আসি, সেখানে কিন্তু দেখছি যে এটাকে আমরা যখন বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন সীমায় ভাঙি তখন কি হয়, 380, মানে 380 আগের কি হয়, 379.5 থেকে 450.5, আবার এটা 450.5 থেকে 475.5। সো এরকম কিন্তু আমরা ভাগ করে অঙ্কগুলো করতাম। সো ওই রকমই জিনিসটা, যে একটা শেষ যেখানে হয় সেখান থেকে আরেকটা শুরু হয়। এর কারণে বর্ণালীকে তুমি আলাদা একটা রেখা আকারে কল্পনা করতে পারো না, এর কারণে এদেরকে আলাদা একটা রেখা আকারে, মানে কোথাও এর শুরু শেষ কোথায় সেটাকে ডিফাইন করা যায় না। এই টাইপের বর্ণালীগুলোকে আমরা বলি নিরবিচ্ছিন্ন বর্ণালী। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা থেকে আমাদের দেখো, এই টপিকটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটু ভুল হয়। ওকে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা এই জিনিসটা ভুল করে থাকি, যে বর্ণালী তো আমরা বুঝলাম, এখন এই বর্ণালীগুলো আমরা দেখি কোথায় কোথায়। চিত্রগুলোর দিকে একটু তাকাও, এই চিত্রগুলোর সাথে আমরা সবাই পরিচিত, চিন্তা করো তো, ডিফারেন্ট কালার্সের সলিউশন, এর সাথে তুমি পরিচিত, তোমরা জানো যে ডিফারেন্ট সলিউশনে কিন্তু মাঝে মাঝে ডিফারেন্ট কালার্স আসে। ইভেন সলিউশনের থেকে তুমি বুঝতে পারো যে তোমার ডিফারেন্ট কালারের আগুন দেখছো না, যে আগুনের দিকে তাকাইলে দেখবে মাঝে মাঝে আগুনটা হলুদ হয়, হলুদে আগুন জ্বলে, মানে কাঠে যখন আগুন দিই আমরা। মাঝে মাঝে গ্যাস যখন জ্বালাই তখন খুবই আস্তে যখন গ্যাসটা জ্বালাই আমরা রান্না করার জন্য, তখন দেখছো নীল কালারের আগুন পাওয়া যায়। ওই গ্যাসটাকে তুমি যখন একটু বাড়াও তখন কিন্তু নীলের উপর আবার হলুদ দেখা যায়। এরকম ডিফারেন্ট কালারের ফ্লেমস দেখা যায়, মাঝে মাঝে লাল ফ্লেম দেখা যায়, ব্লু ফ্লেম দেখা যায়। সো এই যে ফ্লেমের আসলে কি, ফ্লেমটা আমরা ডিফারেন্ট কালারের কেন দেখি, ডিফারেন্ট ল্যাম্ডা বা ডিফারেন্ট তরঙ্গদৈর্ঘ্য কারণে। এরকম ডিফারেন্ট কেমিক্যালের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট টাইপের এরকম কালার দেখে থাকি। সো এটা একটা বর্ণালী, এটাকে আমরা কি বলি, এই যে ডিফারেন্ট কেমিক্যালের ক্ষেত্রে যে বর্ণালীটা দেখা যায় বা স্পেকট্রাম দেখা যায়, এটাকে আমরা বলি লুমিনেসেন্স, এটাকে বলা হয় ক্যামিলুমিনেসেন্স, এটাকে আমরা কি বলি, ক্যামিলুমিনেসেন্স। আবার দেখো জেলিফিশ রাতের অন্ধকারে দেখবা ডিফারেন্ট কালারের হয়ে থাকে। সো জেলিফিশের যে কালারটা, এটাকে আরেকবার বলা হয়। আবার দেখো ডিফারেন্ট টাইপের কোরাল, অনেক কোরাল রিফ দেখো না, যে রাতের অন্ধকারেও কিন্তু ওই যে বিচগুলো, ডিফারেন্ট টাইপের বিচ থাকে, যেটা মাঝে মাঝে আমাদের বিভিন্ন টিভিতে দেখানো হয় বা নিউজে দেখো, যে এই বিচে রাতে যখন তোমার ঢেউ আইসা পড়ে তখন ডিফারেন্ট কালার বর্ণালী, মানে রং বের হয়। সো এই জিনিসগুলো কাহিনীটা কি, এগুলো হচ্ছে বর্ণালীর রিয়েল লাইফ এক্সাম্পল। এগুলোর সাথে তিনটে জিনিস কানেক্টেড, একটা হচ্ছে প্রতিপ্রভা, অনুপ্রভা, শতপ্রভা। তোমরা এই অনুপ্রভা প্রতিপ্রভার ওয়ার্ডটার সাথে পরিচিত, সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল যখন পড়েছিলাম, রিলেট করতে পারতেছি আমরা। রাদারফোর্ড পরমাণু মডেলে আলফা কণা যখন আমার গোল্ড প্লেটের সাথে বা জিঙ্ক সালফাইড পর্দার সাথে যখন আঘাত করছিল তখন কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি হয়েছিল। আই গেস মনে পড়তেছে তোমাদের একটু, যে আলফা কণাটা যখন বিচ্ছুরণ পরীক্ষাটা করছিলাম তখন আলফা কণা যখন আমাদের কি বলা হয়, ওই যে জিঙ্ক সালফাইড পর্দায় পেনিট্রেট করছে বা ওইটাকে আঘাত করছে, তখন কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি হয়েছিল আমাদের ক্ষেত্রে। সো এখন আমরা ওই প্রতিপ্রভা জিনিসটাকে বোঝার ট্রাই করবো। সো প্রতিপ্রভা অনুপ্রভাটাকে আমরা আসলে একটু সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটা পড়ার পর অনেকের আউলায় যাবে যে কোনটা কিভাবে কি বুঝতে পারতেছি না। আগে আমরা একটু পড়ি, তারপর আমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করি। সো দেখো প্রতিপ্রভা জিনিসটা হচ্ছে, আচ্ছা প্রতিপ্রভার আগে শতপ্রভাটা পড়ে না, শতপ্রভাটা ইজিলি বুঝতে পারবে, নাম দ্বারা বুঝতে পারছি কি, শতপ্রভা মানে নিজেই তোমার রেডিয়েশন বা নিজেই তোমার একটা লুমিনেসেন্স দিবে। সো ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে আলোচনা শুরু করি, তাহলে সেটা হচ্ছে শতপ্রভা। শতপ্রভার নামটা থেকে আমরা বুঝতে পারি যে নিজে থেকেই বিকিরণ করে। ওকে, সো এটা হচ্ছে কোনো নিজে থেকেই আলো বিকিরণ। সো নিজে থেকে আলো বিকিরণ, এখানে একটা আমি বলে রাখি, এটা হচ্ছে নর্মালি তোমার যে মেটাল টাইপের পদার্থ, নর্মালি তুমি যদি কোনো মেটালকে, মনে রাখবা নর্মালি তুমি যদি কোনো মেটালকে আলো বা কোনো এক্সরে দ্বারা অ্যাটাক করো, মনে করো একটা মেটাল আছে, একটা মেটালকে তুমি যদি ওর উপরে যদি আলো ফালাও বা ওই মেটালটার উপরে যদি তুমি কোনোভাবে একটা এক্সরে রশ্মি বা আলফা রশ্মি বা গামা রশ্মি দ্বারা অ্যাটাক করো, তখন তুমি দেখবা ওই মেটালটা থেকে বর্ণালী বের হচ্ছে। ইটস সামথিং লাইক যে একটা লোহা নিয়ে আরেকটা লোহা দ্বারা তুমি যখন আঘাত করো, তুমি অনেক জোরে আঘাত করো, স্ফুলিঙ্গ তৈরি হয় না মাঝে মাঝে, বা চকমকিতে তুমি যখন আগুন লাগাও, একটা মেটালের সাথে একটা চকমকি যখন ঘষা দাও, স্ফুলিঙ্গ তৈরি হয় না, কিছুটা ওরকমই, যে তুমি যখন একটা মেটালের উপর আলফা বিটা গামা ডিফারেন্ট টাইপের তেজস্ক্রিয় রশ্মি এগুলা দিবা, তখন তুমি দেখবা ওর থেকে ডিফারেন্ট টাইপের স্পেকট্রাম বের হয়।
এই জিনিসটাকে বলা হয় লুমিনেসেন্স বা শতপ্রভা। এই লুমিনেসেন্স আবার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ক্যামিলুমিনেসেন্স আর একটা হচ্ছে ফটোলুমিনেসেন্স। অতটুকু আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই, বাট আমি জাস্ট তোমাদের একটু বলে রাখি যে এই যে শতপ্রভা, শতপ্রভাকে ইংলিশে আমরা কি বলি, লুমিনেসেন্স। এই লুমিনেসেন্স দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে আমাদের ক্যামিলুমিনেসেন্স, লিখে দেই ক্যামিলুমিনেসেন্স, আর একটা হচ্ছে ফটোলুমিনেসেন্স। নাম দ্বারা আগে বুঝতে পারছো, ফটোলুমিনেসেন্স যেটা, সেখানে তুমি আলোটাকে ইউজ করবে। তোমার ডিফারেন্ট টাইপের আলো দ্বারা তুমি যখন একটা জিনিসকে অ্যাটাক করবা, তখন ওই আলোর ইরিটেশনের ফলে তোমার যখন ডিফারেন্ট টাইপের বর্ণালী বের হয়, সেটাকে আমরা বলি ফটোলুমিনেসেন্স। আর ক্যামিলুমিনেসেন্স হচ্ছে তুমি যখন ডিফারেন্ট টাইপসের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দ্বারা তুমি একটা জিনিসকে অ্যাটাক করবা, তখন তোমার যখন ওটা থেকে একটা বর্ণালী বের হবে, সেটাকে বলা হয় ক্যামিলুমিনেসেন্স। সো এই যে লুমিনেসেন্সটা আমরা আই গেস বা শতপ্রভাটা নিয়ে আমরা আই গেস ক্লিয়ার হতে পারছি। এরা, আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এরা দেখো এরা কি করে, এরা দিনের বেলায় শোষণ করে, দিনের বেলায় শক্তি শোষণ করে। ওকে, এরা দিনের বেলায় আলো শোষণ করে এবং পরে তা রাতের আধারে বিকিরণ করে। ওকে, রাতের আধারে এরা কি করে, বিকিরণ করে। নর্মালি কোরাল রিফগুলোর ক্ষেত্রে এটা হয়, এরা সকালবেলা ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে ধরে রাখে, রাতের বেলা ওই এনার্জিটাকে রিলিজ করে ছেড়ে দেয়। ওকে, আর এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, এর কারণে এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা স্বতঃস্ফূর্ত বিকিরণ বলে থাকি, বা স্বতঃস্ফূর্ত একটা কি বলা হয়, বর্ণালী বলা থাকে, বা লুমিনেসেন্স বলা হয়। এখন আসো, এটা টপিক বাদ, যে নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে কেমিক্যাল বা কি বল লুমিনেসেন্স হয়, এটার কথা বুঝলাম। এখন আসো প্রতিপ্রভা অনুপ্রভা, এই দুটার মধ্যে বুঝছে, ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্স, দুটার মধ্যে ডিফারেন্সটা কি। সো আসো দেখি, ফ্লোরোসেন্সে বলা হয়েছে আমাদের, বা প্রতিপ্রভা, কোনো পদার্থের উপর আপতিত রশ্মি আপতিত হলে সে রশ্মি শোষণ করে পুনরায় উত্তেজিত হওয়ার পর শক্তির উৎস বন্ধ হয়ে গেলে কিছু সময়ের জন্য পদার্থ শক্তির দৃশ্যমান আলো বিকিরণ করে। ওকে, বুঝতে পারছি এটা। তো এখানে বলা হলো কি, ওই তো জাস্ট আমরা এতক্ষণ ধরে যা শিখছি ওইটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করার ট্রাই করছে, যে কি হবে, তুমি কোনো একটা এনার্জি দিবা, ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করবে, উপরে যাবে, আবার এনার্জি রিলিজ করবে, এই কাহিনীটাকে। আর এটা যখন খুবই অল্প সময়ের মধ্যে হয়, সেটা কি 10⁻⁶ সেকেন্ড, যখন 10⁻⁶ সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়, সেটাকে আমরা কি বলি, ফ্লুওরেসেন্স। আরেকটা বলা হয়েছে অনুপ্রভা। অনুপ্রভার ক্ষেত্রে কি দেখো, কোনো পদার্থের একটি রশ্মি শোষণ করার পর তা কয়েক সেকেন্ড ধরে বিকিরণ করলে, কয়েক সেকেন্ড পর বিকিরণ করলে, খেয়াল করছো ডিফারেন্সটা কোথায়, কয়েক সেকেন্ড ধরে বিকিরণ করলে, আর এটা কিন্তু দেখছো খুবই অল্প সময়, কিছু সময়ের জন্য বিকিরণ করলে। ডিফারেন্স হচ্ছে এখানে টাইম ইজ দ্য ম্যাটার। এখানে দুইটার ক্ষেত্রেই কাহিনী সেম, তুমি ওকে এনার্জি দিবা, ও এনার্জি নিবে, উপরে শক্তিস্তরে যাবে, আবার নিচে চলে আসবে, বাট কে কতটুকু টাইম নিচ্ছে এটা ম্যাটার করতেছে এখানে। যে কম টাইম নেয় সেটা ফ্লোরোসেন্স, যে বেশি টাইম নেয় সেটা ফসফোরেসেন্স। তাহলে এদের মধ্যে ডিফারেন্স থাকে, আসলে টাইমের জন্যই এত ঝামেলা না, টাইমের জন্য অনেক কিছুখানি কাহিনী আছে এখানে। আসো, সো আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে জিনিসটা বোঝার ট্রাই করে। আসো, সো খুবই ডিটেলসে বোঝার ট্রাই করবো আমরা, আমাদের বইতে এই টপিকগুলো অতটা ডিটেলসে ব্যাখ্যা করা নাই। সো আসো আমরা একটু দেখে নিই যে ডিফারেন্স বিটুইন ফ্লুওরেসেন্স অ্যান্ড ফসফোরেসেন্স। ওকে, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লুওরেসেন্স আর ফসফোরেসেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো দুইটার ক্ষেত্রে একটা কমন ফেনোমেনা আছে, বাট কোনো কমন ফিচার আছে, সেটা কি মনে আছে তোমাদের? কমন ফিচারটা কি? কমন ফিচারটা হচ্ছে ভাইয়া, যে একটা ইআইকে নিয়ে আসো, কমন ফিচারটা হচ্ছে কিছুটা এরকম, যে এই হচ্ছে আপনার একটা নিউক্লিয়াস, মনে করেন এটা হচ্ছে আপনার একটা নিউক্লিয়াস। সো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ঘিরে মনে করেন আপনার দুইটা শক্তিস্তর আছে। সো এই হচ্ছে একটা শক্তিস্তর, আর এই হচ্ছে আরেকটা শক্তিস্তর। এই যে দুইটা শক্তিস্তর আছে আপনার একটা নিউক্লিয়াসে ঘিরে, এই দুইটা শক্তিস্তরে মনে করেন আপনার দুইটা ইলেকট্রন আছে। ওকে, এখানে মনে করেন আপনি দুইটা ইলেকট্রন নিয়ে কাহিনী করতেছেন, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, একজন আপনার উপর থেকে নিচে আসতে আসতে সে আবার নিচ থেকে উপরে চলে গেল, এই যে এই কাহিনীটাই ঘটতে, শক্তি শোষণ বিকিরণ হচ্ছে। টাইম ইজ দ্য ম্যাটার, দুই ক্ষেত্রেই জিনিস সেম, যে তুমি ওকে E1 দিলা, ওকে E1 পরিমাণ এনার্জি দিলা, ও কি করলো, এরপরে ও করলো কি, একটু পরিমাণ এনার্জি EX পরিমাণ অ্যাবজর্ব করলো, EX পরিমাণে অ্যাবজর্ব করে কি হলো,
N1 হতে তোমার N2 তে গমন করলো, এরপরে কি হলো আবার তোমার E2 পরিমাণ এনার্জি বিকিরণ করলো। বিকিরণ করলে কি হলো, যে বিকিরণ করার পর আবার N2 থেকে N1 এ ফিরে আসলো। ওকে, বিকিরণের পর কি হচ্ছে, আবার N2 থেকে N1 এ ফিরে আসলো। এই যে সব কাহিনী ঘটতেছে এখানে, এইটাই হচ্ছে আমাদের মেইন, এই ফেনোমেননগুলোই আমাদের ঘটতেছে। এরপরে কি হলো দেখো, এরপরে আমাদের N2 হতে N1 এ গমন, জাস্ট এই কাহিনীগুলো আমাদের ঘটতেছে। বাট মেজর ডিফারেন্সটা হচ্ছে ফসফোরেসেন্স আর লুমিনেসেন্সের মধ্যে, মানে ফসফোরেসেন্স আর ফ্লোরোসেন্সের মধ্যে টাইমটা ম্যাটার করতেছে। এখন এখানে একটা জিনিস দেখো, এই টাইমটা বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে ইলেকট্রনের দুটো দশা আছে, মনে রাখবে ইলেকট্রনের দুইটা দশা আছে একটা অরবিটালের মধ্যে। মনে রাখবে একটা অরবিটালে ইলেকট্রন কিভাবে থাকে, একটা অরবিটালে মনে করো দুইটা ইলেকট্রন আছে। সো একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, তাদের মধ্যে একজন কি প্লাস হাফ হয়, একজন মাইনাস হাফ হয়। তো আমি যদি জাস্ট হিলিয়ামের ক্ষেত্রেই বলি, দেখো হিলিয়ামের ক্ষেত্রে আমি বলি যে হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হয়, 1s2, মানে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ ইলেকট্রন। এটা আমরা বলতে পারি যে এই যে দুইটা ইলেকট্রন, এদের মধ্যে যদি একজন হয় প্লাস হাফ, আরেকজন কি হবে, আরেকজন হয় মাইনাস হাফ। এরকম ডিফারেন্ট স্পিনের দুইটা ইলেকট্রন থাকে। এই যে ডিফারেন্ট স্পিনের দুইটা ইলেকট্রন থাকা, এই দশাটাকে বলা হয় কি জানো, এই দশাটাকে আমরা বলি সিংলেট দশা। এই দশাটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সিংলেট স্টেট, সিংলেট স্টেট বা সিঙ্গেল দশা। এটা হচ্ছে সিংলেট স্টেট বলা হয় এই কাহিনীটাকে। ওকে, মনে করো এই জিনিসটা, আমি একটু আইকা দেখাই এই জিনিসটাকে। আমি যদি এই জিনিসটাকে একটু চিত্রের মাধ্যমে আইকা দেখাতে চাই, তাহলে চিত্রটা কিছুটা এরকম হবে, যে মনে করো এই একটা অরবিটাল এদিকে ঘুরতেছে, দেখো এটার ঘূর্ণনটা যদি এদিকে হয়, তাহলে আরেকটা যদি অরবিটাল আঁকি এরকম, আরেকটা অরবিটাল যদি আঁকি, এর ঘূর্ণনটা হবে তোমার এদিকে। বুঝতে পারছি, একজন যদি প্লাস হাফ হয় আরেকজন মাইনাস হাফ। সো আমি বলে যে মনে করি এটা হচ্ছে প্লাস হাফ, এটা প্লাস হাফ, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস হাফ। সো এরকম, এটাকে বলা হয় কি সিংলেট দশা। এই দশার বাহিরে তোমার ইলেকট্রনের আর একটা দশা থাকা পসিবল, সেই দশাটা খুবই রেয়ার, সেটাকে বলা হয় ট্রিপলেট দশা। তো আসলে ট্রিপলেট দশাটা আমরা দেখে নিই। এই দশার বাহিরে কি থাকতে পারে, আমার ট্রিপলেট দশা থাকতে পারে। এটাকে বলা হয় কি ট্রিপলেট স্টেট, ট্রিপলেট স্টেট। ট্রিপলেট স্টেটে কি হয়, তোমার দুইটা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রনই হয় তোমার প্লাস হাফ হবে, দুইটা ইলেকট্রনই হয় প্লাস হাফ হবে, বা দুইটা ইলেকট্রনই তোমার মাইনাস হাফ হবে। এটাকে বলা হয় ট্রিপলেট দশা, যেখানে দুইটাই সেম স্পিনের হবে, দুইটাই প্লাস হাফ না হয় দুইটাই মাইনাস হাফ হবে। কিছুটা এরকম, যে এই চিত্রটাকে মনে করো, এই চিত্রটাকে আমি যদি কপি করে নিই, তোমার এই যদি হয় একটা প্লাস হাফ, আরেকটাও এরকম, তোমার দুইটাই প্লাস হাফ হবে তোমার, আর না হলে কি হবে তোমার, না হলে মনে করো তোমার দুইটাই মাইনাস হাফ হবে, দুইটাই তোমার না হলে মাইনাস হাফ হবে। সো এই কাহিনী, যে তোমার হয় দুইটাই প্লাস হাফ না হয় দুইটাই মাইনাস হাফ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আমাদের ট্রিপলেট দশা হিসেবে বলতে পারি। সো বুঝতে পারছি আমরা যে ট্রিপলেট স্টেটটা কি, যে তোমার যদি এরকম হয় যে দুইটা দশাই সেম, এটাকে বলা ট্রিপলেট, আর এটাকে বলা হয় নর্মালি সিংলেট। এখন ভাই এই সবের সাথে আপনার ফ্লোরোসেন্স ক্যামিলুমিনেসেন্সের কাহিনী কি, আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলোর সাথে আর ফ্লোরোসেন্স ক্যামিলুমিনেসেন্স মানে কি রিলেশনটা কি, এটা থেকে আপনি আসলে কি টানতে চাচ্ছেন এখান থেকে? সো এটাই আমরা একটু আলোকপাত করি, চলো, যে এই সিংলেট দশা এইসব হাবিজাবি শিখে আমাদের লাভটা কি। লাভটা হচ্ছে ভাইয়া, এখানে দেখো, এখন আমি যে জিনিসটা চলে যাচ্ছি আমরা, এখন আসলে দুটো দশা নেই। মনে করো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে নর্মাল এনার্জি। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মাল এনার্জি লেভেল, সেটা হচ্ছে আমাদের নর্মাল এনার্জি লেভেল। এখন এই এনার্জি লেভেল থেকে আমার মনে করো এ হচ্ছে হায়ার এনার্জি। হায়ার এনার্জি দুইটা লেভেল আছে। ওকে, মনে করো এই একটা হায়ার এনার্জি লেভেল আছে, এই একটা হায়ার এনার্জি লেভেল আছে, এই যে দুইটা। এখন দেখো যদি এমন হয়, তোমার মনে করো দুইটা ইলেকট্রন আমি এখানে আঁকি, এখানে মনে করো দুইটা ইলেকট্রন, এই হচ্ছে তোমার একটা ইলেকট্রন, আর এই হচ্ছে তোমার আরেকটা ইলেকট্রন। দুইটা ইলেকট্রন আছে, দুইজনে দেখো স্পিন ডিফারেন্ট, দুইটার স্পিন হচ্ছে ডিফারেন্ট। ওকে, দুইটা স্পিন ডিফারেন্ট। একটা যদি তোমার প্লাস হাফ হয়, দেখো একটা হচ্ছে তোমার প্লাস হাফ আর একটা হচ্ছে তোমার মাইনাস হাফ, ডিফারেন্ট স্পিনের দুইটা ইলেকট্রন আছে এখানে। তুমি ওকে বাইরে থেকে এনার্জি দিলা, তুমি ওকে কি করলা, বাইরে থেকে তুমি ওকে এনার্জি দিলা। সো মনে করো এই যে এই আমার মনে করো আমি ওকে বাইরে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিলাম। তো সেখান থেকে কি হলো, একটা ইলেকট্রন এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, একটা ইলেকট্রন এনার্জিটাকে অ্যাবজর্ব করে উপরের দিকে চলে গেল। সেখান থেকে আমাদের কি হলো, ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে উপরের শক্তি স্তরে চলে গেল। ওকে,
এই যে উপরে শক্তি স্তরে গেল, ওর কি স্পিন পরিবর্তন হয়েছে? ওর কিন্তু স্পিন পরিবর্তন হয়নি, ওর স্পিন কিন্তু আগের মতোই আছে। দেখুন ওর স্পিন মনে করে যে মাইনাস হাফের যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা এখানে উঠে গেছে, ওর স্পিন এখনো মাইনাস হাফই আছে। ওকে, এরকম উঠলো। সো এখন দেখো এই উপরে যাওয়ার পর এখন যদি এই ইলেকট্রনটা আবার শক্তি বিকিরণ করে নিচে চলে আসে, এই ইলেকট্রন যদি আবার শক্তি বিকিরণ করে মনে করে এখান থেকে নিচে চলে আসলো, ওকে, ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে আবার নিচে চলে আসলো। সো এই যে কাহিনীটা, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি ফ্লুওরেসেন্স। দিস ফেনোমেনা ইজ কল্ড ফ্লুওরেসেন্স। ওকে, জাস্ট ফ্লুওরেসেন্স, ফ্লুওরেসেন্স। এনার্জি দিবা, অ্যাবজর্ব করবে, উপরে যাবে, আবার নিচে আসবে, এনার্জি রিলিজ করে। দিস ইজ ফ্লুওরেসেন্স। বাট যদি এমন হয় যে তুমি ওকে এনার্জি দিলা, ও তোমার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলো, গমন করার পর ও ডিরেক্টলি নিচে না এসে যদি এমন হয় ও তোমার এখান থেকে ওর থেকে একটু নিচে শক্তি স্তরে গমন করলো, ওকে, অ্যান্ড যখন ও এখান থেকে এখানে গমন করলো, ওর ইলেকট্রনের স্পিনটা পরিবর্তন হয়ে গেল। ওর ইলেকট্রনের স্পিনটা পরিবর্তন হয়ে সেটা মাইনাস হাফ থেকে প্লাস হাফ হয়ে গেল। এই যে দশাটা দেখো এখানে, এই যে কাহিনীটা, সে ফার্স্ট কেসটা বুঝতে পারছি আমরা যে তুমি ওকে এনার্জি দুইজনই দেখো, একজন প্লাস হাফ একজন মাইনাস হাফ, সিঙ্গলেট দশায় আছে, এনার্জি দিলা, একজন এনার্জি অ্যাবজর্ব করে উপরে চলে গেল, মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ গেল, ও মাইনাস হাফই আছে। ওকে আবার এনার্জি রিলিজ করলো, ও আবার কিছু পরিমাণ এনার্জি রিলিজ করলো। দেখো ও এখান থেকে মনে করো কিছু পরিমাণ এনার্জি রিলিজ করলো, কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে ও আবার নিচে চলে আসলো। এই কাহিনীটাকে আমরা বলি ফ্লুওরেসেন্স। আবার দেখো তুমি ওকে এনার্জি দিলা, ও উপরে উঠলো, বাট ও সাথে সাথে নিচে না এসে ও করলো কি, ওর থেকে নিম্ন শক্তি সম্পন্ন একটা জায়গায় গেল, সেখান থেকে পরে নিচে আসলো। আর পরে যখন নিচে আসলো তখন ও এখান থেকে এখানে আসার সময় আবার ওর দশাটাকে আগের মতো পরিবর্তন করে ফেললো। সেটা হচ্ছে কি, আবার ও প্লাস হাফ থেকে আবার মাইনাস হাফে চলে আসলো। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারো, এই যে কাহিনীটি, যে বড় পাথওয়েটা, এই বড় পাথওয়েটাকে আমরা কি বলি? এই বড় পাথওয়েটাকে আমরা বলি ফসফোরেসেন্স। ফসফোরেসেন্স, এটাকে আমরা ফসফোরেসেন্স বলে থাকি। সো ডিফারেন্সটা বুঝতে পারছি? ফ্লোরোসেন্সে কি হয়, টাইম কেন কম লাগে, কারণ একবার উঠে আবার নিচে চলে আসে। বাট ফসফোরেসেন্সে তোমার উপরে উঠে, এর থেকে একটু কমে আসে, তারপর একবারে নিচে আসে। আর ফ্লোরোসেন্সে তোমার শুধুমাত্র সিঙ্গলেট স্টেটটাই দেখা যায়, কোনো ট্রিপলেট স্টেট দেখা যায় না। বাট ফসফোরেসেন্সে তোমার কিন্তু সিঙ্গলেট থাকে শুরুতে, লাস্টেও সিঙ্গলেট থাকে, বাট মাঝখানে এমন একটা স্টেট থাকে যেখানে তোমার ট্রিপলেট স্টেটে চলে যায়। সো ডিপেন্ড করে কোনটার উপরে যাচ্ছে। তোমার প্লাস হাফটা যদি উপরে ওঠে তাহলে ও ট্রিপলেটে গেলে কি হবে, ও ওখানে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, তখন দুইটাই মাইনাস হাফ দেখাবে তোমার। আবার যদি তোমার মাইনাস হাফটা উঠে, যেটা আমরা করছি, মাইনাস হাফটা ট্রিপলেটে গেলে কি হয়, প্লাস হাফ হয়ে যায়, তখন দুইটাই প্লাস হাফ অবস্থায় থাকে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লোরোসেন্স অ্যান্ড ফসফোরেসেন্স। সো আই গেস আমরা ক্লিয়ার যে কেন ফ্লোরোসেন্সে তোমার টাইম কম লাগে, সেটা হচ্ছে কি 10⁻6 সেকেন্ড লাগে, আর ফসফোরেসেন্সে 10⁻6 এর থেকে বেশি টাইম লাগে একটু। এতটুকু বুঝলে আমাদের জন্য এনাফ এটা। আচ্ছা, এখন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে আমরা একটা আলোচনা করব। এটা হচ্ছে মূলত রিডবার্গ ইকুয়েশনটা। তো রিডবার্গ ইকুয়েশনটা আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে ভাইয়া? দেখো রিডবার্গ ইকুয়েশনটা আসলে আমাদের কি নিয়ে আলোচনা করে। সো আমরা একটু আগে এগুলো নিয়ে আলোচনা করে আসছি অনেক ডিটেলসে। সো মনে করো তোমার একটা ইলেকট্রন N1 হতে N2 শক্তি স্তরে গমন করতেছে, ওকে। তো তোমার একটা ইলেকট্রন যদি N1 থেকে N2 শক্তি স্তরে গমন করে, N1 থেকে N2 শক্তি স্তরে গমন করা বা N2 থেকে N1 শক্তি স্তরে আসা, তখন তোমার এনার্জির রিলিজ বা অ্যাবজর্ব কতটুকু কীভাবে হয় সেটা আমরা একটু দেখি। সো মনে করো আমার যখন N1 শক্তি স্তর, সো N1 শক্তি স্তরে আমার এনার্জি হচ্ছে E1, আর E1 এর মানটা কি? E1 এর মানটা হচ্ছে 2π² mz² E4 বাই N1² h²। আর N2 এর জন্য কি হয় দেখো, N2 এর জন্য আমাদের এনার্জিটা হচ্ছে E2। এই E2 এর মানটা কত? মাইনাস 2π² mz² E4 বাই N2² h²। এই দুইটা হচ্ছে ডিফারেন্ট এনার্জি স্টেট। এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া E1 থেকে E2 তে গমন বা E2 থেকে E1 এ গমন, তখন তোমার কী হবে, এনার্জির একটু হবে যে ডেল ই ইজ ইকাল টু কী হবে আমাদের E2 মাইনাস E1। ডেল ই ইজ ইকাল টু কী হবে আমাদের ভাইয়া
E2 মাইনাস E1। আর এটাকে আমরা যদি একটু টেনে লিখি E2 মাইনাস E1 তাহলে কত হয়, E2 হচ্ছে আপনার মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 ডিভাইড বাই N2 স্কোয়ার H স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো প্লাস হলে কী হবে আমার 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 বাই N1 স্কোয়ার H স্কোয়ার। এখান থেকে কমন নেওয়া যায় কোন পার্টটা বলো তো? এখান থেকে আমরা একটা পার্ট কমন নিতে পারি, সেটা হচ্ছে এই পুরা মানটা। ওকে, এই তো 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার E4 আর এখানে H স্কোয়ার, এটাকে আমরা কমন নিতে পারি। এটা কিন্তু H, বড় হাতের H। আচ্ছা, এটা আমি একটু আরেকবার ভালো করে লিখি, কারণ এইচটা এনের মতো মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এটাকে যদি কমন নাও তাহলে তোমার এখানে কি হবে, N1 স্কোয়ার মাইনাস N2 স্কোয়ার। এটা বুঝতে পারতেছি আমরা। এই যে ডেল ই, এই যে ডেল ই, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি বলো তো? এই ডেল ইটাকে আমরা চাইলে এইচসি বাই ল্যামডা লিখতে পারি না? এখানে এইচসি বাই ল্যামডা লেখা যায়। তাহলে এইচসিটাকে আমরা এ পাশে পাঠিয়ে দিই, তাহলে এই এইচসিটাকে আমরা তাহলে এভাবে পাশে পাঠিয়ে দিই। এটা হচ্ছে বা, আরেকটা লেখেন দেখি বা। তো এটাকে পাঠিয়ে দিই, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কী আসে? 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আসে 2 পাই স্কোয়ার এম E4 ডিভাইড বাই CH কিউব ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জেডটাকে বাহিরে কেন রাখলাম দেখো, জেডটাকে এখান থেকে বের করে দিলাম কেন? কারণ এখানে পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো পাই এর মান আছে, এম এর মান আছে, ই এর মান আছে, সি এর মান আছে, এইচ এর মান আছে, প্রত্যেকটা কনস্ট্যান্ট মান ক্যারি করে একটা। সো এই যে কনস্ট্যান্ট মানগুলো ক্যারি করতেছে, এরপর আসো আমরা এদিকে চলে যাই একটু একটা বর্ডার দিয়ে। আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটাকে ধরে যদি আমরা একটু টান দিয়ে এখানে আনি, তাহলে এখান থেকে দেখো এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্যারি করতেছে। পুরো লাইনটা আমি একটু আরেকবার লিখে আসো, আমরা পুরো লাইনটা আরেকবার লিখি। 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কী আসতেছে আমার, 2 পাই স্কোয়ার এম E4 ডিভাইড বাই CH কিউব 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই যে পুরো মানটা আসলো, পুরোটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আসলো। এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে বিজ্ঞানী রিডবার্গ তার একটা ইসের মাধ্যমে প্রকাশ করেছে। এই যে পুরো ভ্যালুটা, এটাকে বলা হয় রিডবার্গের কনস্ট্যান্ট। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট, RYD, রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়। এন্ড তুমি যদি ক্যালকুলেটারে মানটা বের করো, ক্যালকুলেটারে মানটা বের করলে দেখবে এখান থেকে ভ্যালুটা কত আসে। এখান থেকে রিডবার্গ ইকুয়েশনের মানটা, এটাকে রিডবার্গ ইকুয়েশন বলা হয়। এটাকে RH দ্বারাও প্রকাশ করা হয়। ওকে, এটাকে RH দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড এই RH এর ভ্যালুটা কত হয়? RH এর ভ্যালুটা হয় 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। ক্যালকুলেট করবা, এখান থেকে এরকম একটা মান আসবে। ওকে, সো এই সূত্রটাকে তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? তাহলে ফাইনালি আমরা তাহলে লিখতে পারি সূত্রটা যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের যে কোনো পরমাণুর ক্ষেত্রে N1 শক্তিস্তর থেকে N2 শক্তিস্তরে যদি যায় তাহলে কতটুকু বর্ণালী তৈরি হবে বা কত ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য তৈরি হবে, সেটা এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। এখন দেখো এখানে একটা কথা আছে যে তোমার N1 N2 এটার ভিত্তিতে ডিফারেন্ট টাইপের সিরিজের কনভার্সন হয় বা ডিফারেন্ট টাইপের সিরিজ উদ্বোধন করা যায়। সো আই গেস আমরা পুরোটা বুঝতে পারছি। দেখো একটু, সো ফার্স্ট অফ অল কি আমাদের দুটো ডিফারেন্ট শক্তিস্তর আছে, N1 শক্তিস্তর অ্যান্ড N2 শক্তিস্তর। N1 শক্তিস্তর এনার্জি হচ্ছে E1 আর N2 শক্তিস্তরের এনার্জি হচ্ছে আমাদের E2। এক শক্তিস্তর থেকে যখন অন্য শক্তিস্তরে যাবা তখন তোমার কি হবে? ডেল ই হবে, অ্যান্ড ডেল ইর মানটা হচ্ছে E2 মাইনাস E1। সো E2 মাইনাস E1 জাস্ট ইকুয়েশনগুলো বসাই আমরা মানটা বের করি। সো যদি একটু গো থ্রু করি আমরা এখান থেকে গো থ্রু করলে আমাদের লাস্ট সূত্র আসে এটা, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। RH এর ভ্যালুটা কি? RH এর ভ্যালু হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। আর জেড এর মানটা তোমার যে পরমাণু বলা থাকবে, যদি হাইড্রোজেন বলে তাহলে জেড এর মান 1, নাইট্রোজেন বললে কত হবে? 7 হবে, হিলিয়াম বললে 2, এরকম ডিফারেন্টের জন্য জেড এর মান ডিফারেন্ট হবে। আর N1টা কি? N1 হচ্ছে কোন শক্তিস্তরে আসলো, কোন শক্তিস্তরে আসছে, আর N2টা কি? কোথা থেকে আসছে। সেখানে দেখো এখানে যে N1টা হচ্ছে আমার কোথায় আসলো মানে কোন শক্তিস্তরে ইলেকট্রনটা আসছে। আর N2টা কি? কোথা থেকে আসলো।
এন টুটা কি কোথা থেকে আসলো। বুঝতে পারছি আমরা ডিফারেন্সটা, যে এন ওয়ান এন টুটা কি, এন টুটা হচ্ছে কোত্থেকে আসছে আর এন ওয়ানটা হচ্ছে কোথায় আসছে। এই এন ওয়ানের বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজের ইনভেন্ট হয়েছে। আসলে সেটা নিয়ে একটা আলোচনা করি আমরা, যে তোমার কোন মানে কোন শক্তিস্তর থেকে আসছে বা কোন শক্তিস্তর আসে। দেখো কোন শক্তিস্তর আসছে মানে এন ওয়ানের ভ্যালুটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ ডেভেলপ করছি আমরা। যদি তোমার দেখো এন ইজ ইকুয়াল টু ওয়ানে আসে, তোমার যেখান থেকে মনে করো যেখান থেকে তোমার এন ইজ ইকুয়াল টু যদি ওয়ানে আসে, ওকে, সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। যদি আমার এন ওয়ানের মানটা 2 হয়, ওকে, এখানে এন ওয়ানের মানটা যদি 2 হয় তাহলে বামার সিরিজ। যদি আমার এন ওয়ানের মানটা 3 হয় সেটাকে বলা হয় প্যাসচেন সিরিজ। যদি আমার এন ওয়ানের ভ্যালুটা 4 হয় সেটাকে আমরা বলি ব্র্যাকেট সিরিজ। যদি আমার এন ওয়ানের মানটা কত হয় 5 হয় সেটাকে আমরা বলি ফুন সিরিজ। আর যদি এন ওয়ানের মানটা 6 হয় সেটাকে আমরা হামফ্রেশ সিরিজ বলে। সো জাস্ট দেখো জিনিসটা বোঝার ট্রাই করি আমরা একটু, যে আমরা এতক্ষণ একটা ইকুয়েশন ড্রাইভ করলাম, এটাকে বলা হয় রিডবার্গ সমীকরণ, ওকে। এটাকে আমরা কি বলি সেটাও লিখে দিই, এটাকে বলা হয় রিডবার্গ ইকুয়েশন। বাংলায় লিখে দিই এখানে, এই যে ইকুয়েশনটা সেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি রিডবার্গ সমীকরণ, ওকে। যেটা আমরা এই আলোচনার শুরুতেই বলছিলাম যে আজকে আমরা রিডবার্গ ইকুয়েশনটাকে নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই রিডবার্গ সমীকরণে এন ওয়ানের মানটা হচ্ছে কি, এন ওয়ান দ্বারা বোঝায় কোন শক্তিস্তরে আসছে, আর এন টু হচ্ছে কোন শক্তিস্তর থেকে আসছে। সো যদি তোমার প্রথম শক্তিস্তরে আসে সেটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ, দ্বিতীয় শক্তিস্তরে আসলে সেটাকে আমরা বামার সিরিজ বলবো, তৃতীয় শক্তিস্তরে আসলে প্যাসচেন সিরিজ, চতুর্থ শক্তিস্তরে আসলে ব্র্যাকেট সিরিজ, পঞ্চম শক্তিস্তরে আসলে ফুন্ড, আর ষষ্ঠ শক্তিস্তরে যদি আসে তাহলে হামফ্রেশ সিরিজ। অ্যান্ড মনে রাখবা অলওয়েজ উপর থেকে আসবে। মানে এন টু এর ভ্যালুটা তাহলে কী হবে, দেখো লাইম্যান সিরিজের ক্ষেত্রে তাহলে এন টু এর ভ্যালুটা কী হবে, একের থেকে বেশি অবশ্যই। বামারের ক্ষেত্রে এন টুর ভ্যালু কী হবে, 2 এর থেকে বেশি, মানে 3, 4, 5, 6 যে কোনোটা হতে পারে। ফুন সিরিজে দেখো, ফুন সিরিজে এন ওয়ানের ভ্যালুটা কত 5, তাহলে এন টুর ভ্যালু কত হবে চিন্তা করো নিজেরা, 6, 7, 8 যে কোনোটা হতে পারে এরকমই। এটা হচ্ছে, সো দেখো এখান থেকে চিত্রটা দেয়া আছে, এন ওয়ানে আসলে লাইম্যান, এন দেখো যে কোনো থেকে আসতে পারে, দেখছো আসছে এন ওয়ানে, বাট যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেটাকে বলা হয় লাইম্যান। 2-এ আসলে বামার, 3-এ আসলে প্যাসচেন, 4-এ আসলে ব্র্যাকেট, 5-এ আসলে ফুন, 6-এ আসলে হামফ্রেশ। আচ্ছা, তো এখানে দেখো এটাই বলা হয়েছে যে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজের ক্ষেত্রে কি এনএল। আচ্ছা এনএল এনএইচ থেকে এটা একটু বলে দেয়, যে এনএল যেটা এটাকে বলা হয় লোয়ার শেল। আমরা এখানে এনএল দ্বারা দেখাচ্ছি একটু, এনএলটা হচ্ছে লোয়ার শেল অ্যান্ড এটা তোমার এন ওয়ানটাকে রিপ্রেজেন্ট করে। আর এনএইচ যেটা সেটা হচ্ছে আমাদের হায়ার শেল, এটা হচ্ছে হায়ার শেল, এটা তোমার এন টুকে রিপ্রেজেন্ট করে, ওকে। সো জাস্ট আই গেস এনএল এনএইচ এন ওয়ান এন টু এর মধ্যে কনফিউজ যেন না হয়ে যাও। সো লাইম্যানের ক্ষেত্রে কি বলা হয়েছে, লাইম্যানের ক্ষেত্রে এনএল এর মানটা কত দেখো, এনএল এর মানটা বা লোয়ারটা হচ্ছে 1, আর এর উপরে এনএইচ যে কোনোটা হতে পারে, 2, 3, 4 যে কোনোটা হতে পারে। জাস্ট এখান থেকে একটু দেখে রাখতে পারি, যে চিত্রটার দিকে তাকাও, তোমাদের জন্য একটু মডার্নাইজ চিত্রের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কি দেখো, এই যে কোনো শক্তিস্তর থেকে দেখতেছো কোথায় আসতেছে, এন ইজ ইকুয়াল টু 1-এ আসতেছে, এটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী লাইম্যান কত সালে, 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাইম্যান প্রথম এটাকে আবিষ্কার করে। এর জন্য তার নামানুসারে এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজের বর্ণালীটা কোন অঞ্চলে থাকে একটু খেয়াল করো, লাইম্যান সিরিজের বর্ণালী সেটা কোন অঞ্চলে থাকে, সেটা অলওয়েজ অতি বেগুনি অঞ্চলে থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লাইম্যান সিরিজের জন্য বর্ণালী অলওয়েজ আমাদের অতি বেগুনি অঞ্চলে থাকে। সো এরকম প্রত্যেকটার জন্য আছে। বামারের জন্য কি, এটা বিজ্ঞানী বামার সৃষ্টি, মানে বিজ্ঞানী বামার এটাকে ইনভেন্ট করছে, ওকে। সো বামার সিরিজ উৎপন্ন হয়েছে বিজ্ঞানী বামারের হাত ধরে। সো সে বলছে কি জাস্ট এন ইজ ইকুয়াল টু যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে সেটাকে আমরা বামার সিরিজ বলবো। এরকম দেখো প্যাসচেন আছে, বিজ্ঞানী প্যাসচেন সৃষ্টি করছে এটাকে। সো প্যাসচেনের ক্ষেত্রে কি হচ্ছে, 3-এ আসতে হবে, ব্র্যাকেটের ক্ষেত্রে 4-এ আসতে হবে, আর ফুন্ডের ক্ষেত্রে 5-এ, আর হামফ্রেজের ক্ষেত্রে 6, এই কথাগুলাই। সো এখন আমরা এখানে যা নিয়ে আলোচনা করলাম ওগুলাই বলা হয়েছে, যে দেখো এন ইজ ইকুয়াল টু 1-এ আসলে তোমার কি হবে, এটাকে লাইম্যান, এন ইজ ইকুয়াল টু 2-তে আসলে বামার, 3-এ আসলে প্যাসচেন, 4-এ আসলে ব্র্যাকেট, 5-এ আসলে ফুন্ড। আর এখানে একটা জিনিস মনে রাখবো আমরা, এই ছকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের লেকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা, যে তোমার কোন শক্তি স্তরে আসলো কোনটা কি সিরিজ হয়। সো আমরা দেখো আমাদের যে এই সূত্রটা আমরা জানি, যে ভি বার মানে কি 1/λ। সো 1/λ বা ভি বার ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি বলা হয় রিডবার্গ সমীকরণ, যে 1/λ ইজ ইকুয়াল টু ভি বার ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই যে সূত্রটা দেখো, এই সূত্রে n1 এর মানের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপের সিরিজ হয়।
n1 এর মান যদি 1 হয় সেটাকে আমরা লাইম্যান সিরিজ বলি, n1 এর মান 2 হলে সেটাকে আমরা বামার সিরিজ বলি, n1 এর মান 3 হলে সেটা প্যাস্টেন সিরিজ, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফুন, 6 হলে হামফ্রেস। এরকম মানগুলো বসানো আছে যে 1 2 3 4 5 6। অ্যান্ড দেখো এইটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বর্ণালীগত অবস্থা কত হয়। মানে লাইম্যান সিরিজ তোমার যেখানে দেখো 2 3 4 5 যেখান থেকে তোমার একে আসুক, একে আসলে তুমি যে ল্যামডার মানটা পাবে সেটা হবে অতি বেগুনি অঞ্চলে। মানে তুমি যে এখানে স্পেকট্রামটা পাবে সেটা অতি বেগুনি অঞ্চলে পাবে। মানে তোমার এখানে ল্যামডার ভ্যালুটা কত আসবে, ল্যামডার ভ্যালুটা তোমার 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে আসবে, এর বাইরে আসবে না। বামারের ক্ষেত্রে কথা দেখো, বামারের ক্ষেত্রে তুমি দৃশ্যমান আলো পাবা। মানে বামারের ক্ষেত্রে তোমার ল্যামডাটা কত হবে, বামারের ক্ষেত্রে তোমার ল্যামডাটা অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে পাবা। আর বামারের পরে দেখো, বামারের পরে প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস, যেটাতেই যাও না কেন সবগুলোর জন্য কিন্তু তোমার অতি বেগুন মানে অবলোহিত পাবা। অবলোহিত মানে কিন্তু এখানে ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 10⁻6 ন্যানোমিটার। সো বুঝতে পারছি আমরা, এই হচ্ছে আমাদের বর্ণালীর বেসিক সব আলোচনা। এই হচ্ছে আমাদের বর্ণালীর পুরো বেসিক আলোচনা। সো তোমরা একবার চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পিডিএফ তো পেয়ে যাবা, সেটাও দেখে নিতে পারো একটু। আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচারে আমরা ট্রাই করছি যে বর্ণালী রিলেটেড যত ধরনের প্র্যাকটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে সব ক্যালকুলেশন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে বর্ণালীর প্রয়োগ নিয়ে, বর্ণালীকে আমরা কত জায়গায় ইউজ করতে পারি, রিয়েল লাইফ প্রয়োগগুলো কি সেগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।